কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রকে হত্যা করা, পুলিশের গাড়ি সাধারণ মানুষের বুকের ওপর দিয়ে চলে যাওয়া। এটা কোনো আতঙ্কীয় মিশন নয়, বরং এমনভাবে বাংলাদেশের স্পেশাল ফোর্স কলেজ ক্যাম্পাসে ঢুকছে ছাত্রদেরকে দমন করার জন্য। হসপিটালে ঢুকে আহত ছাত্রছাত্রী ও তাদের পরিবারকে মারধর করা। প্রধানমন্ত্রী আন্দোলনকারীদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেন। সরকার ও পুলিশের অমানবিকতায় শতাধিক বিক্ষোভকারী নির্মমভাবে হত্যা করা হয়। পুরো দেশ জুড়ে কারফিউ জারি করা, পুরো দেশ জুড়ে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ রাখা, কলেজ ক্যাম্পাসগুলিতে টিয়ার গ্যাস, রবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ও পুলিশের গুলি নিক্ষেপ করা। আর এর পিছনে মূল সূত্র হলো কোটা সিস্টেম। আর এই কোটা সিস্টেম বাংলাদেশের সাধারণ মানুষের উন্নতির পিছনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাবার কোটায় ছেলে খাবে, ছেলের কোটায় নাতি, আর নাতির কোটায় পুতি খাবে, উপোস থাকবে জাতি। বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য কোন কোন বিষয়গুলি দায়ী এবং এর পিছনে মূল ষড়যন্ত্রটা কার এবং বর্তমান পরিস্থিতিটা কি এবং আগে গিয়ে কি হতে পারে এবং এর পিছনে আসল রহস্যটা কি, আর এই সব কিছু জানতে পারবে এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে দিতে চাই, ভিডিওটি ডিলিট করে দিতে পারে, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। আর ডিলিট হওয়ার আগে মানুষ যাতে দেখতে পারে। এই আন্দোলনের মূল রুট কজ দেখতে গেলে আপনারা দেখতে পাবেন পুরো দেশ জুড়ে কারাপশন, সরকারের হিয়ালিপনা ও ডিক্টেটরশিপ। এছাড়াও রয়েছে কোটা সিস্টেম। তো চলুন প্রথমে আমরা দেখে নিই কোটা সিস্টেম কি। দিনটা ছিল 1952 সালে 21শে ফেব্রুয়ারি। এখনকার মতো সেই দিনও ঢাকা রাস্তায় একদল ছাত্র মিছিল বার করেছিল। তারা ছিল নিরস্ত্র। তাদের দাবি ছিল একটাই, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে, যা চাইলেই তখনকার সরকার পূরণ করে দিতে পারত। কিন্তু পাকিস্তানি অহংকারী সরকার ছাত্রদের উপরে গুলি চালায় এবং সেই সময় মারা যায় 5 জন ছাত্র। আর এখান থেকেই দাবি ওঠে স্বাধীন রাষ্ট্রের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়ার তুলে নেয় সাধারণ মানুষ। শুরু হয় মুক্তিযুদ্ধ। আর 1971 সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের। যে সাধারণ মানুষ নিজের জীবনকে বাজি রেখেছিল, সেই মুক্তিযোদ্ধাদের জন্য শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটা বরাদ্দ করেন। আর সেই সময় অনুযায়ী এটি একটি ভালো পদক্ষেপ ছিল। তাহলে আপনার মনে হতে পারে, কোটা সিস্টেম ভালো হলে তাহলে ছাত্ররা কেন আন্দোলন করছে, কেনই বা আজ পুরো দেশ জুড়ে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে? তাহলে চলুন প্রথমে দেখে নিই এই কোটা সিস্টেম এখন ভালো নয় কেন। একটি মুক্তিযোদ্ধার বয়স সেই সময় যদি হয় 15 বছর, তাহলে তার বয়স এখন হবে 68 বছর। অর্থাৎ তিনি এই বয়সে চাকরি পাবেন না। এবং তিনি যদি 22 বছরে বিবাহ করেন, তার সন্তানের বয়স দাঁড়ায় 40 থেকে 45 বছর। অর্থাৎ তার ছেলেরাও চাকরি পাবে না। তাহলে এই কোটা তার নাতিদের দেওয়া কোনো প্রয়োজন নেই, এমন দাবি ছাত্রদের। আপনার বলে রাখি, বাংলাদেশে 56% কোটা আগে থেকেই বুক। তাই প্রথমে 2018 সালে ছাত্ররা প্রথম কোটা আন্দোলন শুরু করে। 2018 সালে বাংলাদেশের হাইকোর্ট কোটা সিস্টেমের লিগালিটির একটি চ্যালেঞ্জের শুনানি দেয়। 2018 সালে 18ই মার্চ বাংলাদেশ হাইকোর্ট এটি রিজেক্ট করে দেয়। আর এরপর থেকে বাংলাদেশে স্টুডেন্টদের প্রোটেস্ট শুরু হয়, যেখানে স্টুডেন্টরা চেয়েছিল এই কোটা সিস্টেম রিফর্ম করা হোক। পুরো কোটা সিস্টেম কখনো তারা পুরোপুরি তুলে দিতে চায়নি। যেমন ধরুন, যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য আছে 1% কোটা, এবং যারা পিছিয়ে পড়া জাতি রয়েছে তাদের জন্য আছে 5% কোটা। নারীদের জন্য রয়েছে 10% কোটা, জেলা কোটা রয়েছে 10%, আর মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে 30% কোটা। আর এই 30% কোটা তুলে দেওয়ার দাবিতে ছাত্রদের আন্দোলনের সূত্রপাত ঘটে। বাকি যে 26% কোটা রয়েছে এ নিয়ে ছাত্রদের কোনো সমস্যা নেই। যেখানে বাংলাদেশে মোট জনসংখ্যার মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা 2.5 লক্ষ, অর্থাৎ মোট পপুলেশনের মধ্যে মুক্তিযোদ্ধা 0.13%, আর তাদের জন্য রয়েছে 30% কোটা। আর এটা নাকি মেধা তালিকা। শেখ হাসিনা নিজেই বলেছে। এখানে আসল রহস্য পলিটিক্যালি, যেখানে শেখ হাসিনার উপরে অভিযোগ রয়েছে নকল মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে নিজের ফেভারিট লোকেদেরকে চাকরি দেওয়া, যাতে করে নিজের হাতে সিভিল সার্ভেন্টদেরকে রাখতে পারে। শেখ হাসিনা যখন চাকরি দেবে তখন তার কথা তো শুনতেই হবে। এই কথাতে পরে যাব এবং দুর্নীতি নিয়ে পরে আলোচনা করছি। এখন আসি 2018 সালে আন্দোলনের ফলে 2020 সালে সরকার সম্পূর্ণরূপে কোটা সিস্টেম তুলে দেয়। তাহলে আপনি তো বলবেন এটা গুড নিউজ, কিন্তু এখান থেকেই আসল ঘটনার সূত্রপাত হয়। যারা প্রতিবন্ধী, মহিলা ও জেলা কোটা, পিছিয়ে পড়া জাতি সবাই হাইকোর্টে অ্যাপিল করে আমাদের কোটা ফিরিয়ে আনা হোক, কেননা এটি ইনলিগাল। কিন্তু এর সাথে সাথে মুক্তিযোদ্ধার 30% কোটা ফিরিয়ে আনতে এরাও অ্যাপিল করে। তবে আপনাদের জেনে রাখার জন্য বলে রাখি, বাংলাদেশের সংবিধানে এটা রয়েছে যে সমাজে নারীদের উন্নতি এবং পিছিয়ে পড়া জাতির জন্য সরকার কিছু স্টেপ নিতে পারে। কিন্তু মুক্তিযোদ্ধাদের চাকরির জন্য 30% কোটা অথবা মুক্তিযোদ্ধাদের চাকরির বিষয়ে বাংলাদেশের সংবিধানে কোনো স্পেশাল অনুচ্ছেদ নেই। 2024 সালে 5ই জুন বাংলাদেশের হাইকোর্ট রায় শোনায় এই যে কোটা সিস্টেম তুলে নেওয়া হয়েছে তা সম্পূর্ণরূপে ইনলিগাল। 56% কোটা আবার লাগু করে দেয়। 1 মাস পর স্টুডেন্টরা প্রোটেস্ট শুরু করে দেয়। শেখ হাসিনা যখন পুরো
কোটা সিস্টেম তুলে দিতে পারে, তাহলে কেন এই কোটা সিস্টেম রিফর্ম করছে না, অর্থাৎ সংশোধন কেন করছে না? যেখানে উনি চাইলে তা পারে, তা না হলে অন্তত একটি বিল পাস করতে পারত যদি এই ব্যাপারে সিরিয়াস থাকতো। কিন্তু হাসিনা এমনটা করেনি। যেখানে 1 মাস পর্যন্ত টাইম ছিল, বরং স্টুডেন্টদেরকে হাইকোর্টের রায়ের উপরে আস্থা রাখতে বলেন আগস্ট মাস পর্যন্ত। আর ঠিক তখনই স্টুডেন্টরা বুঝে যায় 30% কোটা ফিরিয়ে আনতে চলেছে হাসিনা। স্টুডেন্টদের কোনো বিশ্বাস নেই শেখ হাসিনার উপর, ইনফ্যাক্ট সাধারণ মানুষেরও কোনো বিশ্বাস নেই শেখ হাসিনার উপর, কেননা পিছনে এমন কাজ করে এসেছে তিনি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই কোটা ফিরিয়ে আনা তো হাইকোর্টের কাজ, তাহলে শেখ হাসিনার উপরে প্রোটেস্ট কেন হচ্ছে? পুলিশ থেকে শুরু করে হাইকোর্ট সমস্ত কিছু শেখ হাসিনার ইশারাতে চলে। 2024 সালে জানুয়ারি মাসে হিস্টোরিক্যাল জয়লাভ করে বাংলাদেশে, যেটা কোনো ইলেকশন ছিল না, কোনো অপোজিশন পার্টি ছিল না, কেবলমাত্র শেখ হাসিনার আওয়ামী লীগ দল ছিল। এই ইলেকশনে রয়েছে সম্পূর্ণ দুর্নীতির অভিযোগ, বিরোধী দলের বয়কট ও গ্রেপ্তার, বিএনপির 8,000-এরও বেশি নেতা ও সমর্থকের গ্রেপ্তার করা হয়েছিল, যাদের অনেকের বেআইনিভাবে আটকে রাখা হয়েছিল, ভোটারদের ব্যাপক ভয়ভীতি দেখানো, নির্বিচারে গ্রেপ্তার করা এবং ভোট কারচুপির অভিযোগ। তারপরেও 40% মানুষ ভোট দিয়েছিল। নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘন, যেখানে জোরপূর্বক গুম এবং নির্যাতনের মতো ঘটনা রয়েছে। ইন্ডিভিজুয়াল সাংবাদিক ও ব্লগারদেরকে সাইবার বুলিং এর নামে থ্রেট দেওয়া হয়, যেখানে নিজের কন্ট্রোলে ইলেকশন পরিচালনা করে এবং নিজেই জয়লাভ করে, অর্থাৎ ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা। বাংলাদেশে 72% জনগণ সরকারি দুর্নীতিকে একটি বড় সমস্যা বলে মনে করে। গত 12 মাসে সরকারি পরিষেবা ব্যবহারকারীদের মধ্যে 24% মানুষকে ঘুষ দিতে হয়েছে। 15 জুলাই আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বলেন আওয়ামী লীগের ছাত্রলীগ এই আন্দোলন রুখে দিতে পারে। প্রথমে স্টুডেন্টরা শান্তিপূর্বকভাবে আন্দোলন করছিল, কিন্তু ছাত্রলীগের নেতারা সেখানে গিয়ে ছাত্রদের মারধর সহ ভয়ভীতি দেখায়, যেখানে তাদের মধ্যে অনেকের হাতে গান দেখা যায়। এবং 15 জুন ঢাকা মেডিকেল কলেজে আহত ছাত্রছাত্রীও তাদের পরিবারের উপরে হামলা করে এবং তারপর থেকে প্রোটেস্ট ভয়াবহ রূপ নেয়। বিক্ষোভকারীরা ঢাকা, কুমিল্লা, যশোর, রংপুর, চট্টগ্রাম, রাজশাহীর মতো প্রধান শহর ও মহানগরে বিক্ষোভের মাধ্যমে যানবাহন ও রেলপথ বন্ধের ডাক দেয়। দেশব্যাপী অবরোধ শুরু করে। কোটা পদ্ধতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ ও পুলিশের মাধ্যমে আন্দোলন দমন করার চেষ্টা করা হয়, আর যার ফলে 16 জুলাই পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু হয়। এছাড়াও পরে পুলিশের হাতে আরো 30 জনের মৃত্যু হয় এবং 14 জুলাই প্রধানমন্ত্রী আন্দোলনকারীদেরকে রাজাকার বলে আখ্যায়িত করায় আন্দোলনকারীরা ক্ষোভে ভেঙে পড়ে। আপনাদের জানার জন্য বলি, রাজাকার বলা হয় সেই সমস্ত লোকদেরকে যারা দেশের সঙ্গে বেইমানি করে পাকিস্তানি আর্মিদেরকে সহযোগিতা করেছিল এবং মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। 18 জুলাই সরকার আন্দোলন দমানোর জন্য পুরো দেশ জুড়ে কারফিউ জারি করে দেয় এবং পুরো ইন্টারনেট কাট অফ করে দেয়। কলেজ ক্যাম্পাসে হেলিকপ্টার মাধ্যমে স্পেশাল ফোর্স ঢোকানো হয়। 18 জুলাই রিপোর্ট অনুযায়ী ঢাকা বিআরএসি ইউনিভার্সিটির বাইরে ও কলেজ ক্যাম্পাসের মধ্যে টিয়ার গ্যাস, লাঠিও চালায়, গুলিও চালায় পুলিশ। এই দ্বিতীয় ফেজের কোটা আন্দোলনে 15 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 197 জন এবং আহত হয়েছে 25,000-এরও বেশি। সরকার আন্দোলন দমন করতে না পেরে আন্দোলনকারীদের সঙ্গে অপোজিশন পার্টির হাত রয়েছে বলে মন্তব্য করেন সরকার। স্টুডেন্টের কাছে পরাজিত হয়ে 21 জুলাই অবশেষে সরকার পরিস্থিতি সামাল দিতে না পেরে কোটা রিফর্ম করে দেয়। 93% মেধা তালিকার জন্য এবং 5% মুক্তিযোদ্ধাদের জন্য এবং 1% ক্ষুদ্রানী গোষ্ঠীর জন্য এবং 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 56% থেকে 7%-এ চলে আসে। অবশেষে বাংলাদেশের পুরো সিস্টেম শেখ হাসিনাকে মাথা নত করতে হয় স্টুডেন্টদের কাছে। তারপরেও তাদের আন্দোলন এখনো জারি রয়েছে। তাদের দাবি, আন্দোলনে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলকে মুক্তি দিতে হবে এবং এই আন্দোলন চলাকালীন যতজন স্টুডেন্ট পুলিশের হাতে মারা গিয়েছে সেই সকল পুলিশদেরকে রিজাইন করতে হবে এবং শেখ হাসিনাকে রিজাইন দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত কোটা সম্পূর্ণরূপে রিফর্ম না হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন জারি থাকবে। আওয়ামী লীগের, ছাত্রলীগের সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা সেটা দেখার বিষয়। যে যত পাওয়ারফুল সরকার হোক না কেন, সাধারণ জনগণের কাছে এবং বিশেষ করে স্টুডেন্টদের কাছে পাওয়ার দেখাতে গেলে মাথা নত করতে হবে, আর একেই বলে স্টুডেন্ট পাওয়ার। 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনে স্টুডেন্টরা মূল ভূমিকা পালন করে এবং 1971-এ দেশ স্বাধীনের সময় বিশেষ ভূমিকা পালন করে। আজ স্টুডেন্টরা শুধু কোটা সিস্টেমের জন্য নয়, বরং ডেমোক্রেসির জন্য লড়ছে। কারণ স্টুডেন্টরা জানে শেখ হাসিনার আনডেমোক্রেসির পলিসির কারণে বাংলাদেশ ডুবতে চলেছে, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন বেড়ে চলেছে। স্টুডেন্টরা জেনে গিয়েছে দেশ ঠিক করতে হলে সিস্টেম পরিবর্তন করতে হবে। বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সেলিব্রিটিরা বিভিন্ন রকম পোস্ট
করছে। যেমন সাকিব খান, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারে মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। চঞ্চল চৌধুরী লিখেছেন, সমাধানের অন্য কোনো পথ খোলা ছিল না, গুলি কেন করতে হলো। যেখানে তাশরিফ খান অনেকগুলি পোস্ট করেছে, যেমন আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, আবু সাইদ ভাইয়ের শহীদ হতে দেখলাম, তবে এছাড়াও আরো অনেকেই রয়েছে, তবে যাদের কথা না বললেই নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা 7.5 মিলিয়ন প্রবাসী দেশের বাইরে থেকে আওয়াজ তুলেছে এবং এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে সহযোগিতা করে চলেছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত দূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তবে আপনাদের বলে রাখি, এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক নয়, আরো অনেক কিছু হতে পারে। ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনেক তথ্য আরো বাদ যেতে পারে। তাই আপনার যদি মনে হয় এই তথ্যটি দিলে ভালো হতো, তাহলে কমেন্ট সেকশনে সেই সমস্ত তথ্য কমেন্ট করে দিন। কমেন্ট সেকশনে চলতে থাকুক আপনাদের কমেন্ট। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এডুকেশন রিলেটেড আরো ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। দেখা হচ্ছে আপনার সঙ্গে অন্য কোনো ভিডিওতে।